বিকালের সোনালি আভা ছড়িয়ে পড়েছে বিস্তৃত মাঠ জুড়ে। বাতাসে সোনালি ধানের ক্ষেতগুলো ঢেউ খেলানোর মতো করে দুলে যাচ্ছে। প্রতিটা ধানের শেষে রক্তিম সূর্যের আলো ঝিলমিল করে উঠছে। সোনালি আভা গায়ে জড়িয়ে মাঠের এক প্রান্তে ছাতা হাতে বসে আছে নিরাজ। কদমপুর গ্রামে তাদের যে জমিগুলো রাখা ছিল তার ফসল কাটা হচ্ছে। এদিকে কলিদের বাড়িতে গিয়ে মায়া এদিক ওদিক খুঁজে যাচ্ছে কলিকে। হঠাৎ কলির মা চম্পা ঝাড়ু হাতে ঘর থেকে বেরিয়ে এসে বলে, এই দিক ওই দিক তাকাইয়ে যারে খুঁজতাছ সে বাড়িত নাই, তারে পাইলে আমার কাছে পাঠাইয়া দিও। মেলা কাম পড়ে আছে, বান্দিয়া আসুক বাড়িত, খালা দেখামো। বলেই সে রাগ মুখে নিয়ে জোরে জোরে উঠান ঝাড়ু দিতে থাকে। মায়া জিজ্ঞেস করে, কই গেছে কলি? কই গেছে হেইটা তো তোমরা জানো, কে জানে মহারানী কই নাগর ধরতে গেল। আজকাল ঘরে তার মন টেকে, একটারে ধৈর্য ঝুইলা গেলেও তো বাসি, তাও তো হয় না। মায়া নিঃশব্দে বেরিয়ে যায়। তার কথাবার্তা খুব বাজে ধরনের। বেশিক্ষণ সামনে থাকলে কখন জানি মায়াকে ঝাড়ু হাতে তাড়া করে বসবে। উঠান থেকে বেরিয়েই বড় জাম গাছটার দিকে চোখ পড়ে মায়ার। কলি তার লম্বা কোকড়ানো চুলগুলো ছেড়ে ঠায় দাঁড়িয়ে আছে, নড়ছে চড়ছে না। মায়া কাছে গিয়ে পিছনে ডাকে, কলি এইখানে দাঁড়িয়ে কি করিস? কলির কোনো জবাব পাওয়া যায় না। কাঁধ ঝাঁকে আবারও ডাকলো মায়া, কিরে কলি? কলি পিছন ফিরে ঘুরে তাকায়। তার গভীর চোখগুলো কাজলে ভর্তি, পুরু ঠোঁট জোড়ায় গাঢ় করে খয়েরি লিপস্টিক দিয়ে ভরাট করা। সিমসাম লম্বাটে মুখটা ঈষৎ কালো করে অপলক তাকিয়ে আছে দূরে। চোখের মাঝে কোনো ভাষা নেই। একমনে ঠায় দাঁড়িয়ে আছে কলি। মায়া অবাক হয়ে তাকিয়ে কলিকে দেখে। হঠাৎ তার এমন সাজগোজ, আবার কোনো সারা শব্দ করছে না কলি। জিন ভূতের আসর পড়ল নাকি? কলি বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। মায়া ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে মায়া ডাকে, কলি রে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? অমনি মায়ের মুখের সামনে সে কলি জোরে সোরে হো হো করে ওঠে। মায়া ও মা গো বলে চিল্লানি দিতেই হো হো করে হেসে উঠে কলি। বুকে থুতু দিয়ে মায়ের রাগি রাগি মেজাজে বলে, তুই খুব খারাপ রে কলি, এইভাবে কেউ ভয় দেখায়? আর একটুর জন্য প্রাণটা আজ বেরিয়ে গেছিল। তোর সাথে আর কথা নেই, শয়তান একটা। পেটে হাত চেপে হাসতে হাসতে কলি বলে, এত ভয় পাইছিস? মজা করলাম একটু, দেখতো আমারে কেমন লাগতেছে। মায়া মুখ ভার করে বলে, খুব খারাপ, একদম বাজে। তা তো লাগবই, আমি তো আর তোর মতো সুন্দরী না। কলির কথায় মায়া এবার হেসে ওঠে। তুই সুন্দরী না, তুই হলি অপরূপা সুন্দরী। তোর মতো ঢেউ খেলানো চুল, গভীর চোখ, এমন নিষ্পাপ মুখ কয়জনের আছে? কলি লজ্জা পেয়ে বলে, আইজ ওই লোকটারে আইসে জানিস, তাই একটু সাজগোজ। কলি ক্ষেতের দিকে পা বাড়ায়। পিছনে মায়া মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকে। কলির উদ্দেশ্য হলো ক্ষেত দেখার ছলে নিরাজকে এক নজর দেখা। কিছুটা পথ এগিয়ে গিয়ে গাছের আড়াল থেকে নিরাজকে দেখে কলি। মাথার ওপর ছাতা টাঙিয়ে এদিক ওদিক পায়চারি করছে আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছে নিরাজ। কামলারা ধান কাটায় ব্যস্ত, তার মাঝে রফিক কাকাও আছে। হঠাৎ রফিক কাকা কলিকে দেখতে পেয়ে বলে, কিরে কলি, এইখানে কি করস? বাড়িতে যা। কলি আড়াল থেকে বেরিয়ে বলে, কিছু না কাকা, ক্ষেত দেখতে আইছি। রফিক ধমক দিয়ে বলল, ক্ষেত জীবনে দেখোস নাই? যা বাড়ির জায়গা এক জগ পানি নিয়ে আয়, খুব ক্লান্ত লাগতেছে। আজ বিকাল হইয়া গেল, তাও রোদের তেজ কমে না। কলি দৌড়ে পানি আনতে চলে যায়। একটু পর আবার ফিরে আসে, হাতে তার পানি ভর্তি জগ আর টিনের পেয়ালা। মায়া বাড়ি থেকে এনে দিয়েছে। কলি জগ পেয়ালা রফিকের সামনে নিয়ে এগিয়ে দেয়, এই যে কাকা, পানি আনছি। রফিক পানি নিয়ে নিরাজকে ডাক দিয়ে বলে, পানি খাইবে নিরাজ ভাই? নিরাজ অন্য পাশ থেকে উত্তর দেয়, খাওয়া দরকার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দাও দেখি, পিপাসা মেটাই। রফিক কলিকে বলে, যা আগে ওনারে দিয়ে আয়। কলির মনে খুশির জোয়ার বয়ে যায়। খুশির ঠেলায়
মনে মনে ডানা ঝাপটিয়ে দু একবার উড়াল দেয় কলি। ধীর পায়ে এগিয়ে গিয়ে পানির পেয়ালাটা হাতে দেয় নীরাজের। মুখে কিছু বলে না, সমানে বুক ধুকধুক করতে থাকে। লজ্জাও পায় খানিকটা। কলিকে চিনতে পেরে পেয়ালা হাতে নিয়ে নীরাজ বলে, ধন্যবাদ। কেমন আছেন? কলি বলে, ভালো। আপনি? ভালো আছি। পলাশরা কেমন আছে? ভালো আছে। আপনার সাথে যে একজন থাকে সে আজ আসেনি। কি হয় আপনার? আমার বান্ধবী। নীরাজের পানি খাওয়া শেষে কলি ছুটে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে বলে, মায়ারে, কি যে লজ্জা করতেছিল তার সামনে যাইতে। আমার হাতে সে পানি খাইছে। মায়া খেয়াল করে হালকা ফর্সা মুখটা কলির লজ্জায় লাল হয়ে গেছে। মুর্শিদার শরীরটা ভালো নেই। মাঝরাতে ঘুমের ঘোরে বিড়বিড় করে কী সব আবল তাবল বলে যাচ্ছে। দিনের বেলায়ও তার কাজকর্ম কেমন সব এলোমেলো হয়ে যায়। কোনো কাজ ঠিকভাবে মন বসাতে পারে না। সারাক্ষণ কী যেন একটা চিন্তা করে। গত 2 দিন হলো তার এই পরিবর্তন লক্ষ্য করছে সবাই। সারোয়ার মুর্শিদের মুখের সামনে ঝুঁকে কান পেতে শোনার চেষ্টা করে। বারবার একটাই নাম জপছে সে, মায়া, মায়া, আমার মা। সরোয়ার ভাবে হয়তো মায়াকে নিয়ে কোনো স্বপ্ন দেখছে। ঘুম থেকে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে মুর্শিদা। সরোয়ার হাত চেপে ধরে বলে, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছ? কোনো জবাব নেই মুর্শিদার। সরোয়ার আরও কয়েকবার জিজ্ঞেস করার পরও মুর্শিদা নিরুত্তর। সে বিছানা ছেড়ে আস্তে করে উঠে মায়ের ঘরে যায়। হাত পা চারদিকে ছড়িয়ে কি শান্তিতে ঘুমাচ্ছে মায়া। মুর্শিদা মায়ের পাশে বসে কপালের মাঝে চুমু দিতে টপ করে চোখ খুলে এক ফোঁটা পানি পড়ল মায়ের মুখের ওপর। আলতো করে খানিকক্ষণ মায়ের মাথায় হাত বুলিয়ে হাঁটুর উপর উঠে আসা পাজমাটা নামিয়ে দিয়ে ধীরে ধীরে নিজের ঘরে চলে যায় মুর্শিদা। গত 2 দিনে তার এমন কর্মকাণ্ডে বিচলিত হয়ে পড়ে সরোয়ার। কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কি হলো হঠাৎ? মুর্শিদার পুরাতন পাগলামি কি নতুন করে আবার শুরু হয়ে গেল? কিন্তু এটা কি করে সম্ভব? সে তো পুরোপুরি সুস্থ। মাথা খারাপ হওয়ার মতো কোনো কারণে নেই। নানান কথা ভাবতে থাকে সরোয়ার। জানলার ধারে বসে কলি গুনগুন করে গান গাইছে আর রুমাল সেলাই করছে। ঘরে হঠাৎ চম্পার আগমন। পিছন থেকে এসে খপ করে কলির হাত থেকে রুমালটা কেড়ে নিয়ে বলল, তলে তলে এসব চলে? গুনগুন কইরা আবার গানও গায়। কার লাগে রুমাল ফোড়াস? কারো লাগে না? মন চাইতেছে তাই করতেছি। মন কি বিয়া বইতে চায় না? একটারে ধইরা পার হইয়া যা বাড়ি থাইকা, দেখি কত পারস। চম্পা রুমালটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে চলে যায়। কলি মুখ ভেঙিয়ে রুমালটা কুড়িয়ে নিয়ে আবারও গুনগুন করে গান ধরে। খাঁচার ভিতর অসীন পাখি, পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। বারান্দায় বসে চাঁদনি আর জবা গল্প করছে। চাঁদনি হলো জবার বড় ভাই আরমানের বউ। গতকাল এসেছে। চাঁদনির 5 বছরের ছেলে রূপম পা ঝাড়িয়ে মেঝেতে বসে খেলা করছে। চাঁদনি জবাকে জিজ্ঞেস করে, জেসমিন আপার সাথে দেখা হলো না জবা? খুব খারাপ লাগছে। খবর পাঠানোর পরও আসলো না একবার। তার সংসারের ঝামেলা কি ঠিক হয়েছে রে জবা? জবা বলে, সব তো ঠিকই আছে, আপাই তো খালি পাগলামি করে। তার নিজের আচরণই তো ভালো না। দুলাভের দোষ দিয়ে কি করব? আপাত তারে এইখানে আসতে দেয় না, যা তা ব্যবহার করে তাড়াইয়া দেয়। নীরাজ এসে মেঝে থেকে তুলে রূপমকে কোলে নিয়ে আদর করে দেয়। চাঁদনি মজার ছলে বলে ওঠে, নীরাজ ভাই, এইবার একটা বিয়ে করে ফেলো, বয়স তো কম হলো না। নতুন দেওরের তো এখনো দেখা পাইলাম না। শহরে নাকি চলে গেছে। আসবে কবে আবার? আসলে দুজনকে ধরে একসাথে বিয়ের পিড়িতে বসাবো। নীরাজ কিছু বলে না, লজ্জা পেয়ে চলে যায় বাইরে। চাঁদনি হাসতে হাসতে বলে, শুনছি নতুন দেওর নাকি অনেক সুন্দর, আসুক একটু মজা করা যাবে। জবা ভুরু কুঁচকে বিরক্ত হয়ে বলে, এই কাজ করতে যাইও না ভাবি, অসীম ভাই এসব পছন্দ করে না, রাগ হইব। মুর্শিদার অসুস্থতার কারণে মায়া আজ নিজে রান্নাঘরে গিয়ে চুলা ধরাতে বসেছে। রান্নার জোগাড় করতে চাল ধুয়ে হাঁড়ি নিয়ে চুলায় বসিয়ে দিয়ে ভাবতে থাকে কিভাবে চুলে আগুন দেবে। কিছু বুঝতে পারে না মায়া। কোনোদিন সে চুলার ধারের কাছেও ঘেঁষেনি। মাঝে মাঝে রান্না শেখার প্রতি আগ্রহ দেখালেও
মুর্শিদা নিজেই করতে দেননি, সংসারের সব কাজ একা হাতে সামলেছেন। মেয়ে বড্ড আদরের বলে সে নিজ হাতে তুলে খাওয়ায়। তে মাঝে মাঝে জাবেদা বলে, মেরে একটু কাজকর্ম শিখাও, জামাই বাড়ি যাইয়া যখন কাম পারবো না তখন তারা 14 গোষ্ঠী ধরে উদ্ধার করব। সময় থাকতে কাজকর্ম কিছু শেখাও। তবু মুর্শিদা মেয়েকে কখনো কাটাকাটি বা কুটোকুটি নড়তে দেয় না। মায়া কোনো রকম আগুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে চাল ধুয়ে তার মধ্যে পানি আর কয়েকটা আলু ছেড়ে দেয়। চুলা ধরানোতে অনবরত ধোঁয়া উঠে বাড়িঘর চারিদিকে অন্ধকার হয়ে যায়। মায়া চোখ মুখ বুজে চুলার মুখে বারবার ফু দিতে থাকে। আগুন নিভে যায়, চেষ্টা করেও আর ধরাতে পারে না। জাবেদা এসে পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হাসতে থাকে। ভাত রাঁধতেই পুরা বাড়ি আওলা ফালাইছস, জামাইরে ভালোভাবে রান্ধন খাইবি কেমনে? দাদির কথার সুর মিলিয়ে মায়ের চোখ ডলতে ডলতে বলে, জামাইরে না খাওয়াইয়া রাখমো বুঝছ? জাবেদা শব্দ করে হেসে ওঠে। মাইয়া কয় কি, খালি রূপ দিয়েই জামাইরে বশকরণ যাইব না, গুণও দেখাইতে হইব। ঘর থেকে মুর্শিদা ছুটে এসে রান্নাঘরে ঢুকে মায়াকে সরিয়ে চোখে মুখে পানি ঢেলে দেয়। বলতে থাকে মায়াকে। জাবেদা আবার বলে, মাইয়া রে, একটু কষ্ট করতে শিখাও, এখন বড় হইছে, বিয়ে দিতে হইব, কাজ করতে দাও একটু। বিকেলবেলা পলাশ কোথা থেকে যেন ছুটে এসে মায়ের ঘরে ঢুকে বলে, আপা জানিস কি হয়েছে? মায়া কাগজের খাম খুলতে খুলতে বলে, জানি না, এখন জানার ইচ্ছা করছে না, তুই যা তো। মায়ের হাতে চকচকে টাকার বড় বড় নোট দেখে পলাশ বলে, এত টাকা আপা? এতগুলো টাকা তোর উপহার দিয়েছি স্কুল থেকে? মায়া মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা কর, ভালো রেজাল্ট করে ফার্স্ট হলে তোকে দেবে। মায়ের টাকাগুলো নিয়ে মুর্শিদের হাতে দিয়ে বলে, এইখানে যেই টাকা আছে তাতে হয়তো আমার ভালো কোনো কলেজে ভর্তি আর বইপত্র কেনা হয়ে যাবে। আমাদের পড়ালেখা করাতে আব্বার অনেক ধার দেনা হয়ে গেছে, না আছে কোনো জায়গা জমি, না আছে কোনো টাকা পয়সা, একমাত্র সম্বল এই বাড়িটা আর তোমার কানের দুল জোড়া। এই টাকাটা উপহার পাওয়ার আমার অনেক উপকার হইয়াছে। তুমি আর তোমার শখের কানের দুলখানা বিক্রি করতে দিও না মা। মেয়েকে দুহাতে জড়িয়ে নেয় মুর্শিদা, কপালে চুমুখে বলে, দেখতে দেখতে কত বড় হয়ে গেলি তুই। পলাশ দৌড়ে এসে বলে, সবসময় শুধু ওকেই ভালোবাসো, আমি কি তোমার ছেলে না? মায়া মজার ছলে বলে, মা তোকে মেলা থেকে কুড়িয়ে এনেছে। পলাশ রাগ হয়ে বাইরে চলে যায়। মায়া পিছন পিছন এসে মাথায় টোকা মেরে বলে, তখন কি বলতে চাইছিলি বল শুনি। পলাশ মায়ের দিকে মুখ করে আগ্রহী হয়ে বলতে লাগে, আপা, মরা নদীর ওই পারে আজকে একটা লোকের লাশ পাওয়া গেছে, সবাই দেখতে যাচ্ছে, খুব নাকি খারাপ অবস্থা, মুখ নাকি থ্যাতলানো, চল না আমরাও যাই। মায়া ভয়ে শিউরে ওঠে, হাত পা কাঁপতে থাকে পলাশের কথায়। পলাশকে ধমক দিয়ে বলে, তোর ভয় করে না? আব্বা জানলে আস্ত রাখবে? সেদিনের কথা ভুলে গেছিস? মরা নদীর ওপার থেকে এখন অনেক দূরে, গ্রামের বাইরে যাব না আমি, ওইসব আমি সহ্য করতে পারি না, তুইও কোথাও যাবি না, বুঝছিস? জাবেদা অস্থির হয়ে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে চিল্লাচিল্লি করে বলে, আল্লাহ গো, একে অবস্থা গ্রামের, কি শুরু হইয়া গেল? ও মায়া, তোর বাপ কি এখনো আসে নাই? সন্ধ্যা হয়ে যাইতাছে, খুব ডর লাগতাছে আমার। দাদির ভয়ের তো অবস্থা দেখে মায়া আরও আতঙ্ক হয়ে পড়ে। মুর্শিদা বলে, আম্মা, এইভাবে পোলাপান মানুষের সামনে কি ওইসব বলে? এমনি মেয়েটা দুর্বল, অল্পতেই ভয় পায়, সবাই তো বলাবলি করছে তার কোনো শত্রু রাগ ক্ষোভ মেটাতে এইভাবে মেরে ফেলছে। আমাদের কি কোনো শত্রু আছে? তাইলে এত চিন্তা কিসের? যান ঘরে যান, চল মায়া। মুর্শিদা মায়াকে নিয়ে ঘরে গেল। তার নিজেরও খুব ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। মায়াকে নিয়ে তার বেশি ভয়। মেয়েটা অতি সরল, ছোটবেলা থেকে অল্পতেই ভয় পেয়ে যায়, হাত পা কাঁপতে থাকে। হঠাৎ কোনো বিপদে পড়লে নিজেকে রক্ষা করার বদলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। আজ অসীমের জন্মদিন, 27 বছর পূর্ণ হয়ে 28-এ পদার্পণ করা উপলক্ষে চাঁদনি আর জবা মিলে আজ যে সকাল থেকে অনেক রান্নাবান্না করেছে। সেই সাথে গোলাপ বাগান থেকে এক ঝুড়ি গোলাপ এনে মাটির একটা ফুলদানিতে সাজিয়ে অসীমের দরজায় দাঁড়িয়ে আছে জবা, সাথে এক বাটি পায়েস।
কিন্তু অসীমের দরজা খোলার নামই নেই। সকাল 11টা বাজে। শহর থেকে কাল রাতে ফিরেছে অসীম। সারা রাত গাড়ি ঘোড়া জার্নি করে এসে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তাই ঘুমটা ভাঙছে না, কেউ ডাকারও সাহস পাচ্ছে না। দরজার সামনেই ঠায় দাঁড়িয়ে আছে। এদিকে রূপম বারবার গোলাপগুলোর জন্য কান্নাকাটি করছে। চাঁদনি ওর হাতে একটা গোলাপ ধরিয়ে দিয়ে নিচে পাঠিয়ে দিল। দরজা খোলার শব্দ হয়। অসীমের ঘুম ভেঙেছে। আড়মোড়া ভেঙে দরজা খুলে বাইরে বেরোতেই দেখে চাঁদনি আর জবা দাঁড়িয়ে আছে। গোলাপগুলো অসীমের সামনে ধরে দুজনে একসাথে বলে উঠল, শুভ জন্মদিন। অসীম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অসীমের কোনো প্রতিক্রিয়া না দেখে চাঁদনি ফুলদানিটা নিয়ে ঘরে ঢুকে টেবিলে সাজিয়ে রাখল। অসীম বলল, ধন্যবাদ। পায়েস খাওয়ানোর জন্য জবার তর সইছে না। চাঁদনি এসে বলে, অসীম ভাই, দয়া করে পায়েসটা গ্রহণ করুন। অনেক শখ করে রেঁধেছে মেয়েটা। অসীম হালকা হেসে বলে, আমি তো পায়েস খাই না ভাবি। জবার মন ভেঙে গেল। ভেবেছিল এই সুযোগে নিজ হাতে তার প্রেমিক পুরুষকে খাইয়ে দেবে। সেই সৌভাগ্যটা আর হলো না। বেচারি মুখ অন্ধকার করে চাঁদনির হাত টেনে নিচে চলে যায়। পাশের বাটিটা নিয়ে সোজা কূপের ভেতর ছুঁড়ে মারে। রাবেয়া কাঁচ ফেলে দৌড়ে এসে বলে, এটা কি করেন আপা? আমি আপনারে আগেই কইছিলাম যে অসীম ভাই এডি খাইব না। সে আপনার ইচ্ছা করে এড়াইয়া চলে। এইটা আমি বুঝতেছি, আপনি বলছেন না। জবা ভুরু কুঁচকে তাকায়। তুই কি নিশ্চিত অসীম ভাই আমারে এড়াইয়া চলে? তা নয় তো কি। অসীম ভাই কি গাদা ছল? এতদিনে কি আপনার হাবভাব সে টের পায় নাই? যাবার আগে দেখিয়ে গলা উঁচিয়ে বলে, এড়াইয়ে চলবো কেন? আমি কি দেখতে খারাপ নাকি আমি পড়ালেখা কম করছি তাই? দরকার হলে আমি আরও পড়ব। রাবেয়া মিনমিনিয়ে হেসে আস্তে করে বলে, আফা, আপনারে দিয়া আর যাই হোক পড়াশোনাটা হইব না। আপনি মেট্রিকে 2 বার ফেল মারছেন, ভুলে গেছেন। জবা কিছু বলার আগে রাবেয়া দ্রুত পা চালিয়ে সেখান থেকে কেটে পড়ে। আকাশে কালো মেঘের আনাগোনা। চারিদিকে অমাবস্যার অন্ধকার নেমে আসছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। প্রবল বেগে বাতাস ছুটে এসে বাড়িঘর যেন সব কাঁপিয়ে তুলছে। আশেপাশে বড় বড় গাছপালার ডাল ভেঙে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। ঝনঝন করে শব্দ তুলছে চুলা ঘরের উপরে আলগা টিনের চালা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়া দেখছে পাশে বসে পেয়ারায় নুন মাখিয়ে খাচ্ছে পলাশ। একটু পরপর ঠাস ঠাস করে বজ্রপাতের গর্জন হচ্ছে। মায়া কানে হাত চেপে আকাশে উকি ঝুঁকি মারছে। কখন বৃষ্টি হবে, 2 ভাই বোন মিলে মজা করে ভিজবে। দেখতে দেখতে ঝপঝপ করে তুমুল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বছরের শেষ বৃষ্টি। কদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। শীতকাল আসার সময় হয়েছে। বৃষ্টির প্রভাব কমে আসলেই আস্তে আস্তে শীত পড়বে। দৌড়ে উঠোনে গেল মায়া। পলাশ ঘরে গিয়ে প্যান্ট পাল্টে পুরাতন একটা হাফ প্যান্ট পরে এসে উঠোনে ঝাঁপ দিল। দুহাত প্রসারিত করে মায়া ভিজতে লাগলো। মায়ার দেখা দেখি পলাশও হাত দুটো মেলে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে ভিজতে ভিজতে বলল, এইভাবে ভিজতে লাগতে সেই লাগে রে আপা। মুর্শিদা বাড়ির পিছনটা পরিষ্কার করছিল। আসার পর ছেলে মেয়েকে এইভাবে ভিজতে দেখে চেঁচামেচি শুরু করে দিল। মায়া দৌড়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ায়। তাকেও ভেজানোর জন্য বায়না ধরে। মুর্শিদা বারণ করলেও মায়া তাকে জোর করে টেনে আনে বৃষ্টির মাঝে। বকাবকি করতে গিয়েও তিনি আর পারলেন না। ফট করে হেসে ওঠেন। পলাশ হাততালি দেয়। পরপর 3 জন মিলে দুহাত পাখির মতো মেলে দিয়ে বৃষ্টির প্রতিটা ফোঁটা অনুভব করতে থাকে। সারাদিন বৃষ্টিতে ভিজে শেষে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকে মায়া। শরীরে হালকা জ্বর, খুক খুক করে একটু পরপর কাশছে। পলাশের একই অবস্থা, কিন্তু পলাশ জ্বরকে পাত্তা না দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। টানা 1 ঘন্টা ভিজেছে 2 জন মিলে। মুর্শিদা বকাবকি করেও কাজ হয়নি। মায়ের কথার তোয়াক্কা না করে এখন জ্বর বাঁধিয়ে বসে আছে। মুর্শিদা ভাত তুলে মুখে দিচ্ছেন, কিন্তু মায়া খেতে পারছে না। বমির ভাব হচ্ছে বারবার। জ্বরের জন্য সরোয়ার বড় দেখে 2টা বাতাবি লেবু এনে রেখেছে। মুর্শিদা একটা কেটে তাতে নুন মরিচ দিয়ে মাখিয়ে মায়াকে খাইয়ে দিচ্ছে, আর একটা জাবেদা আর পলাশ মিলে খাচ্ছে। কলি ওড়নার নিচে লুকিয়ে চালতার আচার নিয়ে এসেছে।
মায়া আধা শোয়া হয়ে বসে চালতার আচার মুখে দিয়ে বলে, খুব মজা তো, চুরি করে এনেছিস? কলি মুখ টিপে হেসে মাথা ঝাঁকায়, কিছুটা আচার নিজে মুখে দিয়ে বলে, শাকচুনির হাতের আচার। তারপর দুজন মিলে হো হো করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায়। বিকালে আনোয়ার সর্দার গোছগাছ হয়ে বের হচ্ছেন, উদ্দেশ্য কদমপুর। এত বছর পর অরুণা নিজে থেকে এসে তার ভাইকে কোনো দরকারি বিষয় নিয়ে কিছু মুখ ফুটে বলছেন, তা একমাত্র ছেলে অসীমকে নিয়ে। অরুণা মায়ার বিষয়ে সব বলার পর খোঁজ খবর নিতে তাকে কদমপুর পাঠাচ্ছেন। মায়া সরোয়ারের মেয়ে শুনে খুব খুশি হয়েছেন আনোয়ার। সরোয়ার তার ছোটবেলার বন্ধু, একসাথে স্কুলে পড়াশোনা করেছে। দেখা সাক্ষাৎ আগের মতো না থাকলেও সম্পর্ক বেশ ভালো। তবে অসীমের জন্য যে গ্রামের কোনো মেয়ে পছন্দ করেছে, বিষয়টা তার কাছে অবিশ্বাস্য লাগছে। অসীম রাজি হবে কিনা তাও ভাববার বিষয়। তাছাড়া অরুণা অজপাড়া গ্রামের ক্ষেত খামার থেকে উঠে আসা মেয়ে বলে তাকে অসীমের দাদা বাড়ির লোকজন মেনে নেয়নি। এখন তো অসীম তাদের বংশের বাতি, আদরের ধন, তাহলে অসীমের ভালো মন্দ নিয়ে তাদেরও কিছুটা মতামত থাকতে পারে। এই বিষয়ে অরুণাকে জিজ্ঞেস করলে অরুণা বলে, সেগুলো নিয়ে না ভাবতে ছেলে তার নিজের ছোটবেলা থেকে একা একা নিজে মানুষ করে বড় করেছেন। একা থাকতেন ছেলেকে নিয়ে, ছেলের ভালো মন্দ নিয়ে ভাবার অধিকার শুধু তার নিজেরই আছে। তারা মানুক বা না মানুক তাতে কিছু যায় আসে না। ছেলের বউ তো আর সে বাড়িতে থাকবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, অসীমের বাবা নিজেও চেয়েছিলেন গ্রামের সহজ সরল রূপবতী কোনো মেয়ে দেখে অসীমকে বিয়ে করাতে। চিন্তা শুধু অসীমকে নিয়ে। যদিও শহরে থাকতে অরুণা বিয়ে সম্পর্কে একবার জিজ্ঞেস করেছিল অসীমকে, অসীম বলেছিল মায়ের পছন্দের ওপর তার সম্পূর্ণ আস্থা আছে। তারপরও 27 বছর শহরের আলো বাতাস গায়ে মেখে সে পরিবেশে বড় হয়েছে। দেখতে শুনতে এত ভালো, এত শিক্ষিত, বন্ধু বান্ধব পরিচালনা সবাই কত আধুনিক, ব্যক্তিত্ব সম্পূর্ণ। এত কিছুর ভেতর থেকে অসীমের মনোভাব আলাদা কিভাবে হবে? তাছাড়া আরও একটা সমস্যা হলো মায়ের বয়স কম, 17-এর ঘর ছেড়ে এখনও 18-তে পৌঁছায়নি। কিভাবে কি হবে অরুণা কিছুটা চিন্তায় পড়ে যায়। কিন্তু মেয়ে তার খুবই পছন্দ, এমন মনের মতো মেয়ে কোনোভাবে হাতছাড়া করতে নারাজ। মায়া নিজের ঘরে বিছানার এক কোণে চুপটি করে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার, বারবার হাত কচলাচ্ছে। পলাশ একটু পরপর দৌড়ে দৌড়ে এসে মায়ের কানে কানে ফিসফিস করে কি যেন বলে যাচ্ছে। জাবেদা ধমকে ওঠে, বলে, এমন ছোটাছুটি করতেছস কেন? দেখতেছস না বাড়িতে লোক আইছে? চুপচাপ বসে থাকতে পারস না? পলাশ চুপচাপ মায়ের পাশে গিয়ে বসে রইল। পাশের ঘরে কথাবার্তা বলছে সবাই, সামনে চা নাস্তা সাজানো। সরোয়ার বেশ হাসতে হাসতে মাথা নাড়িয়ে কি যেন বলছে। মুর্শিদা থমথমে মুখ করে পাশে দাঁড়িয়ে আছে, বারবার জোর করে হাসার চেষ্টা করছে। কিন্তু মায়া দূর থেকে দেখে ঠিকই বুঝতে পারছে তার মায়ের মন ভার, বুঝতে পারছে তার বিয়ে শাদী বিষয়ে হয়তো কোনো কথাবার্তা চলছে। পলাশও এমনটাই বলছিল। একটু পর আনোয়ার ঘর থেকে বেরিয়ে উঠোনে দাঁড়ালো। মুর্শিদাকে বলে, মায়াকে একটু দেখে যেতে চান? মুর্শিদা বলে, ভাইজান ওর তো শরীর খুব খারাপ, কাল থেকে জ্বর ঠান্ডা, বিছানায় শুয়ে আছে। আনোয়ার বলেন, ও আচ্ছা তাইলে থাক, পরে না হয় একেবারে দেখা যাওয়া যাবে। আনোয়ার চলে গেলেন। সরোয়ার এগিয়ে দিয়ে এসে বাড়ির ভিতরে ঢুকতে মুর্শিদা চেঁচামেচি শুরু করে দিলেন। সরোয়ার শান্ত গলায় বলেন, আর এত পাগলামি করলে চলে? মেয়ে কি একাই তোমার আদরের, আমার আদরের না? তাছাড়া আমি কি সম্মতি দিছি নাকি? আনোয়ার আমার বন্ধু মানুষ, সরাসরি না করে দেওয়াটা খারাপ দেখায়। ওরা লোক ভালো, তাছাড়া ছেলে সুপুত্র, ওর বোনের ছেলে, দেখতে শুনতে নাকি খুবই ভালো, শিক্ষিত, মার্জিত, রুচি সম্পূর্ণ। আগেও মাঝে মাঝে গল্পগুজব করতো ওদের, শুনতাম, সে থেকে বেশ ভালোই তো মনে হয়। তাছাড়া বড় কথা হইল, মায়ার যদি এই বিয়েটা হয় তাহলে মায়া শহরে বেশ ভালোভাবে পড়াশোনা করার সুযোগ সুবিধা পাবে। মুর্শিদা কিছু বলে না, ফ্যাস ফ্যাস করে কান্না জুড়ে দেন। জাবেদা মুখ থেকে পানের পিক ফেলতে ফেলতে বলে, আরে মহাজ্বালা তো বাপু, এইখানে কান্দনের কি আছে?
মেরে বিয়ে দিতে চাও না? শহরে পড়তে দিতে চাও না? মেরে বিয়া ঘরের খাম্বা দিবা? এত ভালো বিয়ে দিয়ে দেওয়াই তো ভালো। এমন সুন্দর মেয়ে বেশি দিন ঘরে রাহন ঠিক না। চারিদিকে যা শুরু হয়েছে তাতে তো তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া উচিত। মুর্শিদার কিছু একটা মনে পড়তে হঠাৎ করে দমে যায়। পাশের ঘর থেকে মায়া সব শুনেছে। সে চুপচাপ পা গুটিয়ে বসে আছে। পলাশ একটু পর পর মায়ার দিকে তাকাচ্ছে। মায়া পলাশের দিকে মুখ করে বলে, আব্বা না আমাকে কত পড়াতে চাইছে, এখন ভালো একটা সম্বন্ধ পেয়ে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। পলাশ ছোট হলেও তার বোধ বুদ্ধি খুবই ভালো। সে খুব সহজে মন বুঝতে পারে। মায়ার মনের অবস্থা পলাশ ধরতে পেরে বলে, আপা চিন্তা করিস না, তোর বিয়ে হবে না। আর হইল দেখিস তুই অনেক পড়তে পারবি। মায়া পলাশের দিকে তাকে বলে, তুই কি চাস আমার বিয়েটা হোক? পলাশ মুখ ভার করে দৌড়ে বাইরের বাইরে চলে যায়। আরাম কেদারায় শুয়ে শুয়ে ঝিমোচ্ছে আনোয়ার সর্দার। একটু পর পর নাক ডাকারও শব্দ পাওয়া যাচ্ছে। জবা মাথা মর্দন করে দিচ্ছে আর হাসছে। মাথার চুল নেই, টাক পড়ে গেছে। দু একটা সাদা পাকা চুল টাকের এদিক ওদিক বাতাসে উঠছে। একটু পর অরুণা ঘরে ঢুকে আস্তে করে ডাকলেন, ভাইজান ঘুমিয়ে গেছেন? আনোয়ার ধপ করে উঠে বসে। কিছুক্ষণ এদিক ওদিক তাকে চশমাটা চোখে পড়ে জবাকে বলে, জবা দেখতো তোর মায়ের চা বানানো হইল কিনা? এক ঘুম পার হয়ে গেল, এখনও চা আসার নামগন্ধ নাই। জবা চলে গেল। অরুণা দাঁড়িয়ে থেকে বলল, ভাইজান আসার পর তো কিছু বললেন না। আনোয়ার ধীরে সুস্থে বলেন, মায়া বড্ড ভালো মেয়ে, অসীমের বউ হিসেবে উপযুক্ত বটে, সবার অনেক আদরের, খুবই মেধাবী মেয়ে। ম্যাট্রিকে এবার স্কুলের মধ্যে প্রথম হয়েছে। দেখতো ভারী মিষ্টি। সে অনেক আগেই দেখছিলাম, এখন বড় হয়েছে, নিশ্চয় আরও রূপবতী হয়েছে দেখতে। সরোয়ার আমার বন্ধু মানুষ, খুবই ভালো লোক। তার অর্থ সংকট, কিন্তু ছেলেমেয়েদের পড়ালেখার ব্যাপারে খুব আগ্রহী। মায়াকেও অনেক পড়াশোনা করানোর ইচ্ছা, তাই সেইভাবে মত দিতে পারে নাই, আবার অমত করে নাই। অরুণা ভারী কণ্ঠে বলে, এটা কোনো কথা ভাইজান? পড়াবেন সে তো ভালো কথা, বিয়ের পর কি মেয়েরা পড়ালেখা করে না? ওর জন্য তো আরও ভালো হবে। শহরে অসীম একা থাকে, বাড়তি কোনো এলোমেলো সমস্যা নেই। পড়াশোনা যতদূর ইচ্ছা করবে, বিয়ের পর তো আগের তুলনায় আরও বেশি ভালো থাকবে। আনোয়ার বলে, আহা সে তো না করে নাই, সময় নিক, ভাবুক। তার আগে বাড়িতে কিছু জানানোর দরকার নেই। আপাতত অসীমের মতিগতি বুঝবার চেষ্টা কর। অরুণা ঠিক আছে বলে চলে যায়। রাতে মায়া না খেয়ে ঘুমিয়ে গেছে। মুর্শিদা বারবার খাইতে দিতে চাইলেও খাবার মুখে নেয়নি। শরীরে এখন আর জ্বরটা নেই। গত দুদিন হলো মায়া পুরোপুরি সুস্থ, তবুও জ্বরের ভান করে ভাত না খেয়ে কাঁথা মুড়ি দিয়ে চুপ করে শুয়ে পড়েছে। সরোয়ারকেও চিন্তিত দেখাচ্ছে। মনে মনে বিয়েটা নিয়েই কিছু একটা ভাবছেন। এত ভালো একটা সম্বন্ধ, মায়ার পড়াশোনার সুযোগও আছে, সে বেশ ভালোই থাকবে। তাছাড়া মায়াকে নিয়ে যে তার স্বপ্ন, তা আদৌ পূরণ করার সাধ্য তার হবে কিনা তার কি নিশ্চয়তা? কদিন পর নিজের সামান্য বেতনের এই চাকরিটাও ছেড়ে দিতে হচ্ছে। কি করবে সে বুঝতে পারছে না। গত 2 দিন হলো এটাই ভেবে যাচ্ছেন। মুর্শিদা সরোয়ার পাশে এসে বসে, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি তাদের হ্যাঁ বলে দাও। সরোয়ার মুর্শিদার দিকে মুখ করে বলে, তুমি কি ভেবে চিনতে বলছো নাকি রাগ করে? মুর্শিদা মৃদু হেসে বলে, ভেবে চিনতেই। চাইলে কি আর ঘরে বন্দি করে রাখা সম্ভব? মেয়ে মানুষ, বিয়ে তো একদিন না একদিন দিতেই হবে। ভালো সম্বন্ধ এসেছে। ছেলে সম্পর্কে সব শুনে বুঝে মনে হচ্ছে মায়ার জন্য একদম উপযুক্ত, যোগ্য পাত্রই হবে। তাছাড়া পরিচিতর মধ্যে আছে, মায়াও শহরে পড়ার সুযোগ পাবে, বেশ ভালোই থাকবে। এমনিতেও ভয়ে থাকতাম যদি শহরে ভর্তি হয় একা অনেক সমস্যা হবে ওর, থাকতে পারবে কিনা। যদিও দুঃসম্পর্কের আত্মীয় একজন আছে শহরে, তবু পরের কথা, কাছে থাকা অনিশ্চিত। কতদিন বা থাকতো সেখানে? সরোয়ারও কিছুক্ষণ ভেবে বলে ঠিক করে, আজ সারা রাত ভাবনা চিন্তা করে কাল না হয় আনোয়ারকে জানানো যাবে। আকাশে উদ্ভাসিত সূর্যোদয়ের প্রখর তাপে ধরণী সেজে উঠেছে কনকময় রূপে। দূর দূরান্ত জুড়ে বয়ে চলেছে বিস্তৃত শস্যক্ষেত্র আর ব্যস্ত কৃষকের চলাচল। মাঠে পেরিয়ে কিছুটা দূরে বয়ে চলেছে নাম না জানা ছোট্ট নদীটা।
নদীর তীরে বাঁধানো দুটো ডিঙি নৌকা। তার একটাতে বসে বৈঠা হাতে মনের সুখে গান ধরেছে তপন মাঝি। জগৎ সংসারের সকল চিন্তা ভাবনা সুখ দুঃখ ভুলে সারাদিন নৌকায় বসে গান গায় তপন। এছাড়া তার যেন আর কোনো কাজ নেই। সলিম, জবা আর চাঁদনি এসেছে নদীতে মাছ ধরতে। মাছ ধরাটা তাদের আসল উদ্দেশ্য না, ওরা আসলে ঘুরতে এসেছে। অনেকদিন আসা হয় না, ঘুরতে আসা উপলক্ষে সলিম সাথে করে একটা জাল নিয়ে এসেছে। সময় নষ্ট না করে সে নিজের মতো মাছ ধরবে। জবা আর চাঁদনি তীরে বাঁধানো নৌকায় বসে পানিতে বা ভেজাচ্ছে। হঠাৎ তপন মাঝির ডাক শোনা যায়। তপন হাঁক ছেড়ে বলে, জবা নাকি? সাথে ওইটা কেডা? চাঁদনি ভাবি মনে হইতাছে। জবা উত্তর দেয়, হ্যাঁ তপন ভাই, আমরাই। তা আছেন কেমন? অনেকদিন পর দেখলাম। তপন মলিন হেসে আস্তে করে বলে, আর ভালো থাকা। সলিম নদীতে জাল ফেলতেই রাবেয়াকে বাড়ির দিক থেকে ছুটে আসতে দেখা যায়। রাবেয়া দ্রুত বেগে ছুটে এসে খানিকক্ষণ জিরোয়। দেখেই মনে হচ্ছে এতক্ষণ দৌড়ে দৌড়ে এসে হয়রান হয়ে গেছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে, সর্বনাশ হইয়া গেছে। চাঁদনি নৌকা থেকে লাফিয়ে বলে, কি হয়েছে? রূপম ঠিক আছে? রাবেয়া জোরে জোরে বলে, রূপম ঠিক আছে। অসীম ভাইয়ের বিয়ে হইয়া যাইতেছে। জবা নৌকা থেকে নেমে রাবেয়ার কাছে আসে। বিয়া হইয়া যাইতেছে মানে? কি সব কথা? মেয়ে দেখতে যাইতেছে হের লাইগা। ওই যে কাল যে মানুষটা আইছিল, খালুজনের বন্ধু লোক, তার মাইয়া। আপনাদের বাড়ির যাইতে কইল জলদি। জবা থম মেরে যায়। রাবেয়া কি সত্যি বলছে নাকি আবার কোনো মজা করছে? চাঁদনি হাসতে হাসতে বলে, আরে এইটা তো ভালো খবর, এইখানে সর্বনাশের কি আছে? এমনভাবে এসে বললে ভয় পেয়ে গেছিলাম, চলো বাড়িতে যাই। সলিম চিল্লিয়ে বলে, আপনারা যান, আমি মাছ মারুম। রাবেয়া তুইও থাক, এক লগে মাছ মাইরা এক লগে বাড়ি যাইয়াম। রাবেয়া মুখ ভেঙে বলে, আমার মেলা কাজ কাম পইরা আছে, এখন তোমার সাথে ঢং করতে পারুম না। মাকে আজ এ বাড়ি থেকে সবাই দেখতে যাবে। গতকাল সরোয়ার এসেছিল কথাবার্তা বলতে। অসীমকে একবার দেখতেও চেয়েছিল, কিন্তু অসীম বাড়ি ছিল না। জরুরি দরকারে অসীম কালই শহরে গেছে, এখনও আসেনি। অরুণার ছবির অ্যালবাম থেকে অসীমের একটা ছবি দেখে বলেছে অসীম আসলে সামনাসামনি কথা বলবে, কিন্তু সরোয়ার হাসি মুখে বলে দিয়েছে সামনে আর দেখার দরকার নেই। মনে মনে সে খুব খুশি হয়েছে। অসীমকে জামাই হিসেবে পেয়ে তার বেশ নিশ্চিতই লাগবে, কেননা আকস্মিকভাবে আগে একবার দেখা হয়েছিল, তখন বুঝেছিল ছেলেটা কেমন, কিন্তু এ কথা তিনি কাউকে বললেন না। তবে অসীমের জন্য যে গ্রামে মেয়ে দেখতে যাওয়া হচ্ছে তা এখনো কেউ বিশ্বাস করতে পারছে না। অবাক করার বিষয় হলো, অরুণা যখন কল করে অসীমকে বলে তার একটা মেয়ে খুবই পছন্দ, অসীম গ্রামে ফিরলে ওকে নিয়ে দেখতে যাবে, তার পছন্দ হলে পাকা কথা, তাহলে একদম সেরে আসবে। কিন্তু অসীম মেয়ের বিষয়ে কোনো কিছু না শুনে মত দিয়ে দিয়েছে, নামটা পর্যন্ত শুনতে চায়নি। অরুণাও ভাবেনি যে এত তাড়াতাড়ি অসীম হ্যাঁ বলবে, তাই অরুণা সিদ্ধান্ত নিয়েছে দেরি না করে আজই আর একবার সবাইকে নিয়ে মেয়েটাকে দেখতে আসবে। তারপর না হয় সময় সুযোগ বুঝে দিন তারিখ দেওয়া যাবে। সবাই গোছগাছ হয়ে বের হচ্ছে। আনোয়ার সর্দার আগে থেকে বের হয়ে গেছেন, নিরাজ গেছে গঞ্জে। ফিরতে ফিরতে কাল বিকাল বা সন্ধ্যা। জহুরা সকাল থেকে রান্নাঘরেই কাটাচ্ছেন, বের হয়নি একবারও। শরীর নাকি বেশি ভালো না। চাঁদনি আগেই গোছগাছ হয়ে ছেলেকে গুছিয়ে দিচ্ছে। অরুণার মনে খুশি খুশি ভাব। ছেলের জন্য বউ দেখতে যাচ্ছে। দুদিন পর তিনি শাশুড়ি মা হবেন, অসীমের সংসার হবে, ছেলেপুলে হবে, তখন তিনি আবার দাদি হবেন। এসব ভাবতেই তার মনটা আনন্দে নেচে ওঠে। সব মেয়েদেরই নিশ্চয়ই এমন হয়, উৎফুল্ল মেজাজে সে বাড়ির সবাইকে ডেকে অস্থির করে তুলছেন। এখনও কারো তৈরি হওয়া শেষ হয়নি। রাবেয়া কাঠালি রঙের কামিজ পরে সাথে উঁচু একটা হিল পরেছে। ঠোঁট ভরে ইচ্ছা মতো লিপস্টিক দিয়েছে। লিপস্টিক এলোমেলোভাবে এদিক ওদিক ছড়ানো, মাথা বোঝাই করে তেল দেওয়া, কানের দুপাশে কমলা রঙের ফিতা দিয়ে বাঁধা বেনি দুটো ঝুলিয়ে বারান্দায় আসে। রূপমকে সামনে পেয়ে আদর করে বলে, পরম বাবা, আমারে কেমন লাগতেছে? রূপম হাততালি দিয়ে হাসতে হাসতে বলে, ভূতের মতো। বলেই সে ছোট ছোট দাঁত কপাটি বের করে জোরে জোরে হাসে। রাবেয়া লজ্জা পেয়ে আশেপাশে তাকে জবার ঘরে ঢুকলো।
জবা মুখে অন্ধকার করে বসে আছে। পাশে গিয়ে দাঁড়িয়ে রাবেয়া বলে, আফা, আপনি যাইবেন না? সবাই তো তৈরি হইতাছে। জবা রাগে ফুঁসছে, রাগী চোখে বলে, বাড়িতে কি বিয়ে লাগছে নাকি? সবাই এমন ভাব করতেছে যাইতেছে তো মেয়ে দেখতে, তাতে এত আহ্লাদ কিসের? রাবেয়া ভয়ে ভয়ে আস্তে করে বলে, আফা, এত রাগ কইরা আর কি করবেন? আপনারে তো কইছিলাম অসীম ভাইরে না হয় আপনার ফুপুরে মনের কথাখানি সরাসরি বইলা ফেলান। শুনেন নাই কথা? অবশ্য আমার মনে হয় না কোনো কাজ হইতো। যাই হোক, দেখেন তো আমারে কেমন লাগতেছে। জবার আগে ফোঁস করতে করতে বলে, রাক্ষসের মতো লাগতেছে তোকে। রাবেয়া চলে যায়। জবা আলমারি থেকে একটা ভারী কাজ করা সুতি 3 পিস বের করে পরে নেয়। তারপরে নিজেও ইচ্ছে মতো সাজগোজ করে, কপালে টিপ পরে, মাথাটা সুন্দর করে আশ্রিয়ে কানে একটা গোলাপ গুজে আয়নায় নিজেকে একবার দেখে নেয়। যত যাই হোক, সাজগোজ ছাড়া তার কোনোভাবেই চলবে না। সেজেগুজে বাড়ির পাশে একবার মরা মানুষ দেখতে গিয়েছিল জবা। হঠাৎ তার মনে হয়েছিল সে লিপস্টিক দিতে ভুলে গিয়েছে। তারপর দৌড়ে এসে বাড়ি এসে ঠোঁটে লিপস্টিক দিয়ে তারপর আবার সেখানে যায়। সবাই মরা ব্যক্তিকে রেখে যেন জবাকেই দেখতে থাকে। কেউ কেউ মজা মস্করা করে, নানান কথা বলে, কিন্তু জবা তাদের পাত্তা না দিয়ে উল্টো ঝগড়া বাঁধিয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর নিরাজ ইচ্ছামতো খেপিয়েছিল, খুব হাসাহাসি করেছিল। জবা তখন 2 দিন না খেয়েছিল, টানা 11 দিন নিরাজের সাথে কথা বন্ধ রেখেছিল। মায়া মুখ গম্ভীর করে বারান্দার চেয়ারে বসে আছে। পরনে তার জলপাই রঙের সুতির শাড়ি, 2 হাতে সাজ কাটা সোনালি রঙের চিকন 2টো চুড়ি, রেশমের মতো লম্বা খোলা চুলগুলো চেয়ারের ওপাশ দিয়ে ছড়ানো, চোখে মুখে ফোলা ভাব। অনেকক্ষণ যাবত কান্নাকাটি করলে যেমন হয়। মুখে কোনো প্রকার প্রসাধনী নেই, চোখটাও ফাঁকা। জাবেদা বারবার বলেছিল চোখে গাঢ় করে কাজল আঁটতে, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক পরতে, কিন্তু মুর্শিদা বলেছে সবের এখন দরকার নেই। মায়া এমনিতেই অপরূপা, যদি বিয়ে ঠিক হয় তখন যা সাজগোজ করার করবে। কলি আর ঝুমা মায়ের পাশে দাঁড়িয়ে আছে। কলির মনটা খুব খারাপ। প্রিয় বান্ধবীকে দেখতে আসবে শোনার পর থেকে তার মনটা ভীষণ উদাস লাগছে। বুকের ভেতর কষ্টের পাহাড় জমে গেছে। যদি বিয়েটা হয়ে যায় তো কলি বড্ড একা হয়ে পড়বে। মায়া ছাড়া এ জগৎ সংসারে তার যে আর কেউ নেই। মায়া একটু পর পর কলির দিকে তাকাচ্ছে। কলির শুকনো মলিন মুখটা দেখে খুব খারাপ লাগছে। বিয়েটা হয়ে গেলে বেচারি সত্যি খুব কষ্ট পাবে, ভীষণ একলা হয়ে পড়বে। এদিকে পলাশটাও মায়াকে ছাড়া কিছু বোঝে না। সারাদিন 2 ভাই বোন ঝগড়া মারামারি করে বাড়ি মাথায় করে তোলে, আবার একটু পরেই মিলেমিশে এক হয়ে যায়। ছেলেটার মন ভার সে বুঝতে পারছে। তার আপার আজ বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এরপর থেকে রাত দিন তার আপাকে ছাড়া একা পার করতে হবে। দম বন্ধ লাগবে তার। পলাশের দিকে একবার তাকে মাথা নিচু করে মায়া বসে রইল, চোখ ভর্তি তার থই থই পানি। যখন তখন টুপ করে পড়ে যাবে। সবার সামনে এমন হলে বিষয়টা বাজে দেখাবে। মায়াকে ঘিরে বসে আছে সবাই। চাঁদনি হাসতে হাসতে বলে, এই যে নতুন বউ, আমি কিন্তু তোমার বড় যা হব, এত লজ্জা পেলে চলবে? সেই তখন থেকে মুখটা নিচু করে আসো, ভালো করে দেখতে দাও। চাঁদনির কথা শুনে মায়া কাঁচুমাচু করে বসে। জহুরা চাঁদনিকে হালকা ধমক দেয়, আরে এখনই কিসের বউ বউ করতেছ? আগে বিয়েটা হইতে দাও। মেয়েটা লজ্জা পাইতেছে দেখতেছ না? জহুরা মায়াকে প্রশ্ন করে। রান্নাবান্না সব জানো? মায়া কথা বলে না, কি বলবে বুঝতে পারছে না। এত বড় মেয়ে রান্নাবান্নার কিছুই জানে না। বিষয়টা লজ্জা, সামান্য ভাতটাও সে করতে পারবে না। এটা কি বলা যাবে? নাকি বলবে সে সব পারে? দেখতে আসলে কি মিথ্যা বলতে হয়, নাকি সবই ঠিকঠাক বলে দিতে হয়? পাশে বসে মুর্শিদা মায়ের কথা বলার অপেক্ষায় আছে। সে নিজে থেকে কিছু বলছে না। কদিন পরেই মেয়েটার বিয়ে হয়ে যাবে, সংসার করবে। তাকে এমন হাবা গোবা থাকলে কিভাবে হয়? এখন থেকেই তার এই অভ্যাস পরিবর্তন করতে হবে। সরোয়ার আর আনোয়ার নিজেরা আলাপ করছেন। মুরব্বী হিসেবে জাবেদাও আছে তাদের সাথে। পলাশ এখনো দরজার চৌকাঠে পা রেখে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সব কথাবার্তা শেষে অরুণা মায়ের কাছে গিয়ে হাতটা ধরে বিসমিল্লাহ বলে
তার অনামিকা আঙুলে বড়সড় একটা সোনার আংটি পরিয়ে দিলেন। সাথে সাথে জবা উঠে হনহন করে বাইরে চলে গেল। চাঁদনি পিছু ডাকতে নিলে রাবেয়া বলে, থাক ডাইকেন না, আফার গরম লাগতেছে খুব, বাইরে বাতাসে জিরাইয়া আসুক। কলির চোখে পানি টুপটুপ করছে। সে মুখ ঘুরিয়ে তাড়াতাড়ি করে ওড়নায় মুখ চেপে নেয়। মুর্শিদা মন শক্ত করে মায়ার মাথায় কাপড় টেনে দিয়ে বলে সবাইকে সালাম করতে। মায়া ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, এক এক করে সবাইকে পায়ে হাত দিয়ে সালাম করে। পলাশ দৌড়ে এসে মুর্শিদার আঁচল ধরে দাঁড়িয়ে যায়। মায়ের আংটি পরা আঙুলের দিকে তাকিয়ে থাকে। মায়াকে দেখে দেখে চাঁদনি বারবার রূপমকে শেখাচ্ছে। এইটাকে রূপম বলছে নতুন বউ। কলিকে এদিক ওদিক খুঁজছে মায়া। দেখতে দেখতে মেয়েটা আর কোথাও নেই, চলে গেছে হয়তো। মায়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। জবাকে খুঁজতে খুঁজতে রাবেয়া মায়াদের বাড়ির উঠোনে দাঁড়ায়। জবা বুকে দুহাত গুজে মুখ ফুলে একা একা দাঁড়িয়ে আছে। চোখের কোণে সিকসিক করছে পানি। রাবেয়া বলে, আফা আপনি কাঁদতাছেন? জবা কিছু বলে না। রাবেয়া আবারও বলে, হ্যাঁ রে, অসীম ভাইয়ের বউ যে কত সুন্দর, এই জন্যই তো অরুণা ফুপু হ্যাঁ রে বৌমা করার জন্য পাগল হয়েছে। জবা রাবেয়ার দিকে মুখ করে বলে, খুব সুন্দর, আমার থেকেও সুন্দর। রাবেয়া মুখ টিপে হাসে। আফা যে কিসের সাথে কি তুলনা করেন? আপনি আসলে নিজেরে সবসময় সবার থেকে বেশি সুন্দর মনে করেন। এতদিন আপনার সাথে থাইকা থাইকা আমিও তাই মনে করছিলাম, কিন্তু আপনার থাইকাও যে দ্বিগুণ সুন্দরী মাইয়া আছে তা আজ নিজের চোখে দেখলাম। তারে দেখে তো আমার চোখে জুড়ায় না, খালি দেখতেই মনে চাইতাছে। তাইলে বাসর রাইতে অসীম ভাই যখন তারে প্রথম দেখব তার তো হুঁশি থাকব না। জবা চোখ মুখ শক্ত করে কিছু বলতে যাবে, তার আগে রাবেয়া উঁচু হিল নিয়ে খটখট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বিকেলে মায়া কলিদের বাড়ি গেল ওকে খুঁজতে, কিন্তু কোথাও নেই। সে তখন থেকে আর একবারও আসেনি মেয়েটা। খুঁজতে খুঁজতে মায়া চালতা বাগানের দিকে গেল। কলিকে একা একা চুপচাপ বসে থাকতে দেখে মায়াও তার পাশে নিঃশব্দে বসে পড়ে। কলির কাঁধে হাত রেখে বলে, মন খারাপ তোর? কলি মায়ার দিকে না তাকে উত্তর দেয়, না, মন খারাপের কি আছে, বিয়ে শাদী তো একদিন করতেই হইব। তোর বিয়া হইব, তারপর আমার বিয়ে হইব, তারপর সংসারের ছেলেপুলে হইব, এইটাই তো নিয়ম। মায়া দীর্ঘশ্বাস ছাড়ে, ভারী কণ্ঠে বলে, আমরা আর একসাথে থাকতে পারবো না রে কলি, খুব মনে পড়বে তোকে। কলি টলমল চোখে মায়ের দিকে তাকে মলিন হাসে। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে বলে, বিয়ের পর তুই শহরে চলে যাবি, আর দেখা হইব না। তুই ছাড়া আমার আর কেউ ছিল না রে মায়া, আমি সারা জীবন দুঃখী বইয়া গেলাম। রাতে অসীমকে কল করে অরুণা সব কিছু জানায় আর তাড়াতাড়ি আসতে বলে। অসীমের সাথে বসে আনোয়ার বিয়ের একটা তারিখ দিতে চায় তাদের। অসীম জানায় কাল পরশু চলে আসবে। এদিকে জসিমটাও নেই। বিয়ে যেহেতু ঠিকঠাক, শুধু একটা নির্দিষ্ট দিন দেয়া হবে। সেখানে তো আগে থেকে বিয়ের গোছগাছ নিয়ে কত পরামর্শ, কত কাজকর্ম পড়ে আছে। তারপর অরুণা আবার শহরে যাবে অসীমের দাদাবাড়ির লোকজনদের দাওয়াত করতে। সবার জন্য কেনাকাটাও করতে হবে। বিয়ের আয়োজন, টাকা পয়সার খরচপাতিরও একটা তো ব্যাপার আছে, তাই না? দেখতে দেখতে শতব্যস্ততার মধ্য দিয়ে দিন ফুরিয়ে যায়। প্রকৃতির নিয়ম মেনে রাতের আধার কেটে শুরু হয় আরও একটা নতুন প্রভাত। পাখালি বেরিয়ে পড়ে আহারের সন্ধানে। আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়ে ভোরের আনকোড়া সোনালি আলো। পাখির ডাকা ভোরে হিমশীতল বাতাসে মৃদুমন্দ শীত শীত অনুভূত হয়। শরীরে কাঁপন ধরে, শিহরিত হয়ে ওঠে মন প্রাণ। মিষ্টি রোদ মিশ্রিত ঠান্ডা হাওয়া গায়ে মেখে উঠোনের মাঝখানে বসে আছে মায়া। তার চারপাশে ঘুরঘুর করছে কিশোরী সব মেয়েরা। সবাই হাসি তামাশায় মত্ত, খুশির জোয়ারে ভাসছে সবাই। সকাল সকাল সবাই মায়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ পাটায় হলুদ বাটছে, কেউ গাছ থেকে তুলে এনে মেহেদি পাতা বাটছে। পলাশকে পাঠানো হয়েছে বাড়ির পেছন থেকে ধান আর দুর্বা ঘাস আনতে। কলি আর ঝুমা মায়ার জন্য বেলি ফুলের মালা গাঁথছে। আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চারা সবাইকে রং মাখিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। বড়রা রান্নাবান্নার কাজকর্ম নিয়ে ব্যস্ত। উঠোনের মাঝখানে রঙিন চাদর বিছানো একটা চৌকিতে বসিয়ে রাখা হয়েছে মায়াকে।
পরনে লাল পাড়ের গাঢ় হলুদ রঙের শাড়ি, শাড়ির উপর জড়ানো লাল একটা গামছা। মায়া শান্ত ভঙ্গিতে বসে সকলের কাজকর্ম দেখে যাচ্ছে। হাত খোপা করা চুলটা বারবার পিঠের ওপর ছড়িয়ে পড়ছে। কুলার ভেতর ছোট ছোট কয়েকটা বাটিতে করে মেহেদি, হলুদ, সর্ষে বাটা আর ধান দুর্বা ঘাস এনে মায়ের সামনে রাখে কলি। মায়ের হাতের তালুতে বাটা মেহেদি লাগাতে লাগাতে কলি মিষ্টি হেসে বলে, খুব সুন্দর লাগতাছে তোকে। শুনছিলাম বিয়ের বাতাস গায়ে লাগলে মানুষের রূপ দ্বিগুণ ফুটে ওঠে, আজ দেখলাম। মায়া কথা বলে না, কলির মুখপানে অপলক চেয়ে থাকে। কলির চোখে পানি, মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটার ভেতর কি চলছে। মায়া তাকিয়ে থাকতে পারে না। আজ থেকে ওদের সবাইকে ছেড়ে থাকতে হবে, কথাটা ভাবতেই যেন কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। দম আটকে আসছে বারবার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে বুঝতে পারতেছে না। কান্নাও আজ যেন গলার মাঝে আটকে গেছে, কিছুতেই কাঁদতে পারছে না। কলি এদিক ওদিক তাকিয়ে মায়ের পাশে বসে আস্তে করে কানে কানে কি যেন বলে। মায়া তা শুনে হতভম্ব হয়ে পড়ে। কলির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে কলি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ দাদি তোরে বলতে কইছে। কলির কথা শুনে এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মায়া। ধাক্কা খেয়ে অবাকের চরম পর্যায়ে গিয়ে ঠেকে। এটা কি বলছে কলি? ঝুমা এসে মায়ার খোঁপায় বেলি ফুলের মালা পরিয়ে দেয়, ফুল দিয়ে দু হাতে চুড়ি বানিয়ে পড়ায়, কোমর বন্ধনী বানিয়ে কোমরে জড়িয়ে দিতে মুর্শিদা বাটিতে করে পায়েস নিয়ে আসে। জাবেদা বলে, বউ আগে তুমি মায়েরে হলুদ ছোঁয়াও, তুমি হইলে মাও, মায়ের আগে হলুদ ছোঁয়া লাগে, তারপর বাকিরা। মুর্শিদা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে যেই মায়াকে ছোঁয়াতে যাবে অমনি মায়ের হাতটা ধরে হাউমাউ করে মায়া কান্না জুড়ে দেয়। মুর্শিদা মেয়ের গলা জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। মা মেয়ের কান্নাকাটি দেখে সবাই কাজ ফেলে ছুটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। পলাশ দৌড়ে সরোয়ারের কাছ থেকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, আপাকে বিয়ে দিও না আব্বা, ও ছাড়া আমার খুব একলা লাগবে, ওর বিয়ে হইলে আমাকে পড়তে বসাবে কে? আব্বা তুমি আপারে বিয়ে দিও না। ছেলের কথা শুনে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে সরোয়ার চোখ মুছেন। একটু পর মুর্শিদা এসে সরোয়ারকে ডেকে ঘরে নিয়ে আলাদা করে কথা বলতে চান। ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছে তাকে। কপালে চিন্তার ভাঁজ নিয়ে প্রশ্ন করেন, মায়ের বিষয়ে সব কি তাদের বলে দেওয়া উচিত? কোনোদিন যদি কোনোভাবে জানতে পারে তাহলে কেমন হবে? সরোয়ার নিজেও বেশ চিন্তায় পড়ে যান। তারপর ধীরে ধীরে বলে, থাক না, আকবরায় ওইসব বলার কি দরকার? তারা কিভাবে জানবে? আর কোনোদিন যদি জানেই তা জানুক, জামাই খুব ভালো ছেলে, সুশিক্ষিত, ভদ্র, এইসব নিয়ে মনে হয় না সে কোনোদিন কিছু বলবে। আনোয়ার সর্দারের বাড়িতে জাঁকজমকভাবে বিয়ের ধুমধাম শুরু হয়ে গেছে। আশেপাশ থেকে শুরু করে বাড়ির উঠোন পর্যন্ত বাঁশ গেড়ে তাতে দড়ি টাঙিয়ে রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হয়েছে। সকালে জেসমিন আর তার স্বামী মানিক এসেছে। সবাই নতুন জমকালো জামা কাপড় পরে সাজগোজে ব্যস্ত। অসীমের দাদাবাড়ি থেকে তার দাদি আর কয়েকজন আত্মীয় এসেছে। দাদা আসেনি। অরুণা আর অসীমের ওপর সে ভীষণভাবে ক্ষুব্ধ, মন ভেঙে গেছে তার। আবারও এমনটা হবে তিনি তা মোটেও আশা করেননি। অসীমকে হলুদ মাখিয়ে গোসল করানোর জন্য চাঁদনি অনেকক্ষণ হলো ঘুরঘুর করছে। বিয়ের দিন নাকি বরকে হলুদ মাখিয়ে ভাবিরা গোসল করায়, কিন্তু অসীম হলুদ মাখবে না। এসব নিয়ম কানুন ভীষণ বিরক্ত লাগে তার, তাই নিজেই গোসল সেরে বিয়ের পোশাক পরে নিয়েছে। পাশে থেকে নিরাজ ঠাট্টা করে বলে, আরে বাহ, নয়া জামাই বিয়ের জন্য প্রস্তুত দেখছি। বিয়ের সাজে বর দেখতে যে এত ভালো তা জানতাম না। অসীম স্মিতে হেসে বলে, এরপর কিন্তু তোমার পালা। নিরাজ মনে মনে কিছু একটা ভেবে মাথা নিচু করে হাসি হাসি মুখ নিয়ে চলে যায়। যাবার আগে দুঃখে ঘুমের ওষুধ খেয়ে নিজের ঘরে শুয়ে আছে। আজ একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়ে বিয়ে ভেস্তে দেওয়ার পরিকল্পনা চলছে তার মনে। কিন্তু ঘুমের ওষুধ খাওয়ার পর থেকে জবার খুব ভয় ভয় করছে। সে যদি আর কোনোদিন জাগনা না পায়, এই চিন্তায় তার ঘুম আসছে না। হাত পা কেটে বা গলায় দড়ি দিয়ে কিছু করার মতো সাহস নেই বুকে। জবা উঠে বাইরে চলে যায়। বাড়ির সকলে কত খুশি নতুন বউ আসবে বলে, তাদের মাতামাতির যেন শেষ নেই। অরুণা তো বারবার মায়ার প্রশংসা করেই ক্ষান্ত। অসীমের ঘরের দরজা গিয়ে দাঁড়ায় জবা।
বর বেশে অসীমকে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার প্রেমিক পুরুষ তাহলে আজ থেকে অন্য কারো, তার চেয়ে দ্বিগুণ কোনো সুন্দরী রমণীতে সে আজ থেকে মত্ত থাকবে। অন্য কোনো নারীকে সে তার শয্যায় ঠাঁই দেবে না। আর ভাবতে পারে না জবা। চোখের কোণে নোনা পানির ভিড় জমে যায়। জবাকে পাশ কাটিয়ে অসীম যেই দরজা দিয়ে বের হতে যায়, জবা তখন দুহাত মেলে দরজা আগলে দাঁড়িয়ে বলে, অসীম ভাই, আপনারে আমার কিছু বলার ছিল। অসীম জবার দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলে, আমি বিয়ে করতে যাচ্ছি জবা, আশা করি তুমি এমন কিছু বলবে না যাতে তোমার প্রতি আমার খারাপ কোনো ধারণা জন্ম নেয়। এবার বলো কি বলবে। জবা জোর হাত করে কাঁদো কাঁদো মুখ করে বলে, অসীম ভাই, আমি আপনারে। জবাকে কথার মাঝে থামিয়ে দিয়ে অসীম বলে, তোমার সেই ভালোবাসাটা তোমার ভবিষ্যৎ স্বামীর জন্য রেখে দাও জবা, বলে হনহন করে বেরিয়ে যায় অসীম। জবা ছলো ছলো নয়নে অপলক চেয়ে থাকে অসীমের চলে যাওয়ার পানে। চারদিকে খুশির আমেজ খেলে যাচ্ছে। বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছে বিয়ে গন্ধ। মেঘ বৃষ্টির লুকোচুরি শেষে স্নিগ্ধ আকাশ সেজে উঠেছে অপরূপ সৌন্দর্যে। কোনো এক কিশোরীর উষ্ণ হৃদয়ে বারবার ধ্বনিত হচ্ছে অজানা অনুভূতি আর শঙ্কার। বক্ষ জুড়ে বয়ে চলেছে দুরু দুরু কম্পন। সহসা কোমল চিত্তে দোলা দিচ্ছে নব প্রণয়ের ঢেউ। বউ সেজেছে মায়া। লাল টুকটুকে ভারী বেনারসি গায়ে জড়ানো তার, হাত ভর্তি লাল কাঁচের চুড়ি, চোখে গাঢ় কাজল, টকটকে পাতলা ঠোঁট জোড়ায় হালকা করে লিপস্টিক লাগানো, দুপায়ে মোটা করে আলতা পরা, আঁটোসাঁটো করে হাত খোপা করা চুলের ওপর দিয়ে গাঁদা ফুলের মালা পেঁচানো, তার উপর ঘোমটা। কপালের মাঝখানে ছোট্ট একটা লাল টিপ, ব্যাস মায়ের রূপ যেন আজ ধরে রাখা দেয়। সবাই হা করে তাকে দেখছে। আসমান থেকে যেন একটা আস্ত পরী মাটিতে নেমে এসেছে। জীবনে এই প্রথমবার এত সাজগোজ মায়ার। ঘরের মেঝেতে পাটির ওপর মায়া চুপচাপ বসে আছে। তার আশেপাশ জুড়ে জায়গা দখল করে বসেছে কলি, ঝুমা আর চাঁদনিরা। নতুনভাবে সৌন্দর্য থেকে মুখ সরাতে পারছে না অসীমের বাড়ির লোক। মুগ্ধ হয়ে মায়াকে দেখছে। একটু পর আনোয়ার সর্দার ঘরে ঢুকে অরুণার পাঠানো গয়নার বক্সটা মুর্শিদার হাতে দিয়ে বলে, মায়াকে এগুলো পরিয়ে দিতে। মুর্শিদা কাঠের বক্সটা দেখে বুঝে যায় এতে গয়না আছে। বক্স খুলে গয়না বের করে মায়াকে পরিয়ে দেয় চাঁদনি। দু হাতে সোনার দুটো বালা, গলায় ভারী একটা হার, কানে জড়োয়া ঝুমকো জোড়া পরিয়ে দিতে দেখে আগে থেকে মুর্শিদা তার ছোট্ট পাতলা স্বর্ণলতা দুল জোড়া মায়ের কানে পরিয়ে দিয়েছে। আর সেটা খোলে না চাঁদনি। মায়াকে যেন এখন আরো বেশি অপরূপা লাগছে, একেবারে সোনায় সোয়াগা। মুর্শিদা মনোযোগ দিয়ে মেয়েকে দেখতে থাকে। প্রায় 18টা বছর বুকে আগলে বড় করেছেন মেয়েকে। কোনোদিন কোনো আঁচ লাগতে দেননি। যে মেয়েকে সবসময় হারানোর ভয় পেতেন, আজ যে সেই আদরের মেয়েটা স্বামীর ঘরে দূরে কোথাও চলে যাবে। আগের মতো আর কাছে পাবে না মেয়েকে, চাইলেই আর তুলে খাওয়াতে পারবে না। মায়া ভয় পেলে এখন আর মাকে খুঁজবে না। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় কথাটা ভাবতেই মুর্শিদার দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরে। বুক ফেটে কান্না চলে আসে। কিন্তু মায়া বড্ড আবেগপ্রবণ আর ছেলে মানুষই। মাকে কাঁদতে দেখলে হাউমাউ করে কান্না জুড়ে দেবে। কাঁদতে কাঁদতে আবার অজ্ঞান হয়ে যাবে। বুকের মাঝে খিল দিয়ে মুখে চাপা হাসি নিয়ে মায়ের কপালে চুমু খায় মুর্শিদা। মনে মনে প্রার্থনা করে, আমার মেয়েটা যেন খুব সুখী হয় খোদা, কোনো কষ্ট যেন তাকে ছুঁইতে না পারে, কোনো দিন যেন তাকে কোনো অচেনা সত্যর মুখোমুখি হতে না হয়। কখনো কখনো যে অপ্রিয় কোনো সত্যকে আড়াল করে রেখে সুখকর মিথ্যাকে আজীবনের সঙ্গী হিসেবে বরণ করে নেওয়াই মঙ্গল। বিয়ে বাড়িতে এত লোকজনের মাঝে হুট করে নিয়াজের নজর পড়ে কলির ওপর। কতগুলো মেয়ের সাথে কলি বিশাল একটা শানকি হাতে দাঁড়িয়ে আছে। এদিকে আসবে হয়তো। নিরাজ এগিয়ে যায়। কলি মেয়েটাকে আজ বেশ অপরূপা লাগছে। আকাশি রঙের একটা শাড়ি পরেছে, চোখে মোটা করে কাজল পরা, চুলগুলো ছেড়ে দিয়ে কানের একপাশে জবা ফুল গুজে দিয়েছে। কিন্তু অন্যান্য দিনের তুলনায় মেয়েটা আজ ভীষণ মনমরা।
মুখ দেখে মনে হচ্ছে মরা বাড়িতে এসেছে। মরা মানুষটার জন্য ভীষণ আপন কেউ। নীরাজকে দেখে কলিও খানিকটা অবাক হয়ে যায়। হাসি হাসি মুখ করে নীরাজ জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? কলি মলিন হেসে জবাব দেয়, ভালো। কলির চোখ মুখ শুকনো। নীরাজ বুঝতে পারে তার কিছু একটা হয়েছে। নীরাজ আবার জিজ্ঞেস করে, কনে আপনার কি হয়? আমার বান্ধবী। ও আচ্ছা, তা আপনার ওই বান্ধবী আসেনি? তাকে দেখছি না তো। জবা জোরে একটা শ্বাস টেনে বলে, আমার বান্ধবী ওই একটাই মায়া, ওরই আজ বিয়ে। নীরাজের কানে যেন কথাটা ঠিকভাবে পৌঁছালো না। কলিকে আরও একবার জিজ্ঞেস করলে কলি বলে, আপনি আমার যে বান্ধবীকে চেনেন তারই আজ বিয়ে। নীরাজ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তার মানে অসীমের সাথে মায়ার কাজী এসেছে বিয়ে পড়াতে। মায়াকে বেশ কিছুক্ষণ ধরে কবুল বলতে বলছে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। কোন এক ঘোরের মধ্যে চলে গেছে মায়া। ভীষণ অস্থির লাগছে। হাত পা কেঁপে কেঁপে উঠছে। একটু পরপর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বুকের ওপর হাত চেপে ধরে ধুকপুকানি বন্ধ করার বৃথা চেষ্টা করে যাচ্ছে মায়া, কিন্তু কিছুতেই থামছে না। সকালে কলির বলা সেই কথাটা ভাবতেই যেন সে গুটিয়ে জড়সড় হয়ে যাচ্ছে। এখনও যেন বিশ্বাসই করতে পারছে না যার নামে কবুল বলে সারা জীবনের জন্য যার হাত ধরতে যাচ্ছে সে আর কেউ না, সেদিনে সেই মানুষটা অসীম সাফায়াত। মায়ের মতো অসীমও ঠিক এতটাই অবাক হয়েছে। সেদিনে সেই মেয়েটাই যে অসীমের বউ হতে যাচ্ছে এটা জানার পর অসীমের নিজেরও যেন এখনও বিশ্বাস হচ্ছে না। মায়ার আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে। এদিক ওদিক থেকে সবাই বারবার খোঁচাচ্ছে মায়াকে কবুল বলানোর জন্য। একটু পর জোরে সোরে গায়ে একটা ধাক্কা পড়তেই মায়া চমকে ওঠে। কাজী আবারও বিয়ে পড়তে শুরু করে। মায়া এবার থেমে থেমে 3 বার কবুল বলে ফেলে। কবুল শব্দটা উচ্চারণ করতেই আত্মা যেন ফেটে যাচ্ছিল মায়ার। বারবার প্রিয় মুখগুলো ভেসে উঠছিল। বাবা মাকে ছেড়ে একটু পর চলে যাবে সে, ঠিকানা পাল্টে যাবে তার। সবাইকে ছেড়ে কিভাবে থাকবে? খুব কষ্ট হবে। কলি আর পলাশের সাথে আর হয়তো পুকুরে নামা হবে না। 2 ভাই বোন একসাথে বৃষ্টিতে ভেজা হবে না। কলিকে ছাড়া ভীষণ কষ্ট হবে। অভাগা মেয়েটার যে আর কেউ নেই। এরপর থেকে কিভাবে কাটবে ওর দিন? সৎমা ওকে মারধর করলে তখনও কার কাছে যাবে? বিদায়ের সময় ঘনিয়ে আসে। মায়ের দম আটকে আসছে। বারবার কাঁদার চেষ্টা করেও কেন যেন আজ কাঁদতেই পারছে না। সবাইকে ভালো করে একবার দেখে নেয় মায়া। মুর্শিদা হাত পা ছড়িয়ে খাটের এক কোণে নিশ্চুপ বসে আছে। পলাশ মায়ের আঁচলের তলায় মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। একটু পরপর সরার এসে মাকে দেখে যাচ্ছে আর বাইরে গিয়ে পাঞ্জাবির হাতায় চোখ মুছছে বারবার। জাবেদা গুনগুন করে কী সব বলে বিলাপ করছেন। কলির দিকে আহত চোখে তাকায় মায়া। দেখে কলি অপলক চেয়ে আছে মায়ের দিকে। তারপর দৌড়ে এসে প্রিয় বান্ধবীকে জাপটে ধরে কলি গগন ফাটিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। বারবার বলতে থাকে, তোরে ছাড়া কেমনে থাকবো রে মায়া, খুব কষ্ট হইতেছে আমার। আমি আজ থাইকা একলা হইয়া গেলাম। আমার যে আর কেউ নাই রে মায়া, তুই কোনোদিন আমারে ভুলে যাইস না। কলির গলাফাটা চিৎকার শুনে আশপাশের সবাই চোখ মোছে। সবার হৃদয়ে নাড়া দিয়ে ওঠে 2 বান্ধবীর নিদারুণ আর্তনাদ। পুরুষালী শক্তপোক্ত হাত দুটোর মাঝে বাধা পড়ে মায়ের কোমল হাত। সরোয়ার মেয়ের 2 হাত অসীমের হাতের মাঝে তুলে দিয়ে বলেন, আমার মেয়েটাকে সুখে রেখো বাবা, ও আমাদের খুব আদরের, বড্ড অবুঝ মেয়েটা, আগলে রেখো আমার মেয়েকে। গলা যেন ধরে আসে সরোয়ারের। মুখ ঘুরিয়ে বারবার চোখ মোছেন। অসীম মায়ার নরম হাত দুখানা তার হাতের মাঝে শক্ত করে মুঠোবন্ধি করে নেয়, আশ্বস্ত করে বলে, আজ থেকে ওকে ভালো রাখার সব দায়িত্ব আমার। কথা দিলাম কোনোদিন কোনো আঁচ লাগতে দিব না। বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে অসীম মায়া। চারপাশে লোকজন তাদের ঘিরে রেখেছে। বউকে বরণ করা হবে। বরণ করবে অসীমের দাদি সাহারা। সবাই তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর বারান্দা বেয়ে নামলো লম্বা ফর্সা মতো একজন বৃদ্ধা। পান খাওয়া টকটকে লাল ঠোঁট হালকা প্রসারিত করে সাহারা এগিয়ে আসে। মায়ের মাথা থেকে ঘুমটা সরিয়ে থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, দেখি আমার নাত বউয়ের মুখখানা। মায়া ভয়ে ভয়ে মুখ তুলে তাকায়। মায়ের মুখের দিকে তাকিয়ে সাহারা প্রাণবন্ত একটা হাসি দিয়ে বলেন,
মাশাল্লাহ, এ তো সাক্ষাৎ পড়ি। এই জন্যই বলছি শহর থেকে ধরে এনে আমার নাতিটাকে বিয়ে দিয়েছে অরুণা। তারপর ছোট্ট একটা বক্স থেকে নকশা করা মোটা মোটা সোনার দুটো বালা বের করে মায়ের হাতে পরিয়ে দেন সাহারা। পাশে থেকে চাঁদনি হাসতে হাসতে বলে, এই যে অসীম ভাই, এবার তো বউকে কোলে নিতে হবে। কোলে নেওয়ার কথা শুনে মায়া চমকে ওঠে, অসীমের দিকে তাকায়, দেখে আগে থেকে অসীম তার দিকে তাকিয়ে আছে। মায়া লজ্জায় চোখ সরিয়ে নেয়। অন্য পাশ থেকে সবাই চিল্লিয়ে বলে ওঠে, হ্যাঁ, বউকে কোলে করে ঘরে নিতে হবে, না হলে আজ এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। সেদিনের কথাটা অসীমের মনে পড়ে যায়। মনে মনে বলে, একবার নিয়েই এনার যে অবস্থা, আবারও। অসীম বলে, কোলে নিতে হবে কেন? আমার বউকে হাঁটতে পারে না? অসীমের মুখে বউ শব্দটা শুনে মায়ার সর্বাঙ্গ কেঁপে ওঠে। অসীমের দিকে তাকানোর সাহস হয় না তার। জেসমিন এসে সবাইকে ধমক দিয়ে বলে, ওদেরকে ঘরে যাইতে দাও, নতুন বউয়ের শরীর খারাপ, আসার সময় জ্ঞান হারাইছিল, ঘরে গিয়ে আরাম করুক। কিন্তু চাঁদনি কথা শোনে না, বারবার বলে, অসীম ভাইকে ভয় পাচ্ছেন নাকি? সিঁড়ি ভেঙে দোতলা অবধি নিয়ে যেতে পারবেন না? সেটা বললেই হয়। মায়া মনে মনে ভাবে, উনি নিশ্চয়ই আবার এই কাজটা করে বসবেন না। কিন্তু মায়ার ধারণা ভুল প্রমাণ করে অসীম হুট করে মায়াকে পাজাগোলা করে সবার মধ্য দিয়ে নিয়ে যায় ঘরে। সারা ঘর ফুলে ফুলে সাজানো, রজনীগন্ধা, গোলাপ আর গাঁদা ফুলের সংমিশ্রণে অসীমের পুরো ঘরটা সাজানো হয়েছে। বিছানার চাদরের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে গোলাপের পাপড়ি। মাকে পৌঁছে দিয়ে অসীম বাইরে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। বিছানার এক কোণে হাত পা গুটিয়ে মায়া জড়সড় হয়ে বসে আছে। একটু পর অরুণা এসে মায়াকে বলে, শাড়ি পাল্টে হাত মুখ ধুয়ে নাও, প্লেট করে ভাত এনেছি, খাবে এসো। মায়া আস্তে করে বলে, আমি এখন কিছু খাবো না আম্মা। অরুণা মায়ের কাছে গিয়ে গালে আলতো করে হাত বুলিয়ে বলে, সারাদিন নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, আমি খাইয়ে দিই। অরুণা ভাত মাখে মায়ের মুখে তুলে দিতে মায়া ফুপিয়ে কেঁদে ওঠে। মায়ের কথা মনে পড়ে যায় তার। অরুণার খুব কষ্ট হয় মায়াকে কাঁদতে দেখে। দুই বোন দুই এক লোকমা খাওয়ার পর মায়া আর খাবে না বলে। অরুণা চলে যায়। তারপর চাঁদনিরা কয়েকজন মিলে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে। সবাই খুব খুশি, হাসি তামাশা করতে থাকে। মায়ার চোখ বুজে আসছে, ঘুম ঘুম পাচ্ছে খুব। বারবার ঝিমানো দেখে সবাই ঘর খালি করে বেরিয়ে যায়। তার একটু পরেই অসীমের আগমন ঘটে। স্যাত করে ওঠে মায়া, বুক কাঁপতে থাকে ভীষণভাবে, তরতর করে শরীর ঘামতে শুরু করে। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায় কয়েক গুণ। মায়া নড়াচড়া বন্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকে। এখন কি করবে সে বুঝতে পারে না। চাঁদনি ধরিয়ে দেওয়া হাতে থাকা দুধের গ্লাসটার দিকে তাকিয়ে চাঁদনির কথাগুলো মনে করে। গ্লাসের গরম দুধটা স্বামীকে খাওয়াতে হবে, তার সাথে মিষ্টি সুরে কথা বলতে হবে, স্বামী যা বলবে তাই করতে হবে। পরের কথাগুলো আর ভাবল না মায়া।